আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ থা গল্প, লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 27। আজ বহুদিন পর ফিওনা অরুণমণি প্রাসাদের বারান্দায় এসে দাঁড়িয়েছে। বিকেলের রোদ গোধূলির রং ছড়িয়ে দিয়েছে পুরো আকাশ জুড়ে। সূর্যের সোনালি আলো যখন ধীরে ধীরে লালচে হতে শুরু করছে, তখন সে গভীর দৃষ্টিতে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে রইল। দূর দূরান্ত পর্যন্ত দৃষ্টি বুলিয়ে দেখল এই বিশাল প্রাসাদ ছাড়া চারপাশে আর কোনো অস্তিত্ব নেই। সবুজ বনভূমি, রহস্যময় পাহাড়ের ঢালে চলে এক নিঃসঙ্গ নীরবতা বিরাজ করছে। পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই জায়গাটি শুধু জ্যাসপারের জন্যই তৈরি করা হয়েছে। ফিওনা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রকৃতি এত সুন্দর, এত বিশাল, অথচ সে বন্দী। একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। ফিওনার চুলগুলো উড়িয়ে দিল হালকা। কিছুক্ষণ আগেও জ্যাসপারের রাগে চোখগুলো ওর সামনে ভেসে উঠছিল, কিন্তু এখন এই প্রকৃতির মাঝে সে তার অস্তিত্ব ভুলে থাকতে চাচ্ছে। ফিওনা নিঃশব্দে দাঁড়িয়েছিল বারান্দার রেলিং ধরে। বিকেলের শেষ আলো গলে গলে হারিয়ে যাচ্ছে দিগন্তরের ওপারে। গাঢ় সবুজ বনভূমিটির মাঝে অরুণমণি প্রাসাদ এক রহস্যময় দুর্গের মতো দাঁড়িয়ে আছে, যার বাইরের জগতের সাথে কোনো অস্তিত্ব নেই। এতদিন পর প্রকৃতির দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য মনে হলো এখানকার সবুজ পাহাড়, হালকা দুলতে থাকা গাছপালা, নীলচে আকাশ, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি তাকে ঘিরে রেখেছে। হঠাৎ পেছন থেকে এক গভীর কণ্ঠস্বর ভেসে এলো, প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে গেছো? ফিওনা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। জ্যাসপার বারান্দার দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার সবুজ চোখে এক ধরনের অদ্ভুত ঝলক। সে এক ধাপ এগিয়ে এলো, ঠোঁটে হালকা বাঁকা হাসি। তাহলে কি প্রকৃতির উপর বেশি মুগ্ধ তুমি, নাকি আমার উপর? ফিওনা কিছু বলার আগে জ্যাসপার আরো সামনে এসে দু হাত রেলিং এর উপর ধরে পাশে দাঁড়ালো। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, তোমার চোখে আমি বর্তমানে আমার প্রতি এমন মুগ্ধতা দেখিনি, তবে সমস্যা নেই, আজ রাতেই তুমি আমাকে মুগ্ধ চোখে দেখবে। তার কণ্ঠস্বর এক ধরনের প্রতিশ্রুতি, এক ধরনের শীতল আত্মবিশ্বাস। ফিওনার শির দ্বারা বেয়ে এক ধরনের শিহরণ নেমে গেল। রাত আসছে, কিন্তু সে কি জানে এই রাতে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? সিলভা নিজের কক্ষে জানালার পাশে বসেছিল। প্রাসাদে বাইরের সূর্যের প্রথম আলো তাকে ছড়িয়ে পড়েছে, তবে তার মন এখনো রাতের আধারে আটকে আছে। এথেরিয়ান তাকে ভোরবেলা প্রাসাদে পৌঁছে দিয়ে গিয়েছে। রাজা জারেন তাকে প্রচন্ড বকা দিয়েছেন, কিন্তু ওর মাথায় কেবল একটা দৃশ্য ঘুরপাক খাচ্ছে। গত রাতের সেই মুহূর্ত, জঙ্গলের সে অভিশপ্ত পথ, চারপাশের গা ছমছমে নীরবতা। তারপর সিলভা নিজের ঠোঁটে আঙুল ছোঁয়ালো, সেখানে এখন এথেরিয়ানের স্পর্শ লেগে আছে। কিভাবে পারলি সিলভা তুই? নিজেকেই প্রশ্ন করলো সে। এথেরিয়ানের ঠোঁট ওর ঠোঁট ছুঁয়ে গিয়েছিল, ঝড়ের মতো, দাবানলের মতো। ওর চোখ তখন গাঢ় রাতের অন্ধকারের চেয়ে অন্ধকার ছিল, আর স্পর্শ আগুনের মতো গরম। সিলভা জানালার কাছে কপাল ঠেকে নিঃশ্বাস ফেলল। তুমি ঠিক কি চাও রিয়ান? সে জানে রিয়ান সহজে কিছু করে না, সবকিছুর পেছনে ওর একটা উদ্দেশ্য থাকে, কিন্তু সেটা কি? এই ভাবনার মাঝে হঠাৎ দরজার শব্দ হলো। সিলভা চমকে উঠে তাকালো। থারেনিস, আলবিরা আর অ্যাকুয়ারার সঙ্গে একসাথে খেতে বসেছে এথেরিয়ান। খাবার সামনে থাকলেও তার মন অন্য কোথাও আটকে আছে। এক অদ্ভুত মুচকি হাসি ওর ঠোঁটের কোণে খেলা করছে, আর এটা কেউ অগোচরে রাখেনি। কি ব্যাপার এথেরিয়ান, এত হাসির কারণ কি? আলবিরা কটাক্ষের সুরে বলল। কিছু না, মাথা নিচু করলো এথেরিয়ান, কিন্তু মুখের হাসিটা ধরে রাখতে পারছিল না। অ্যাকুয়ারা একটা চিমটি দিয়ে বলল, আচ্ছা তুই কি প্রেমে টেমে পড়লি নাকি? এথেরিয়ান এবার বিরক্ত হয়ে তাকালো। ননসেন্স, আমি কেন প্রেমে পড়বো? কিন্তু আলবিরা আর থারেনিয়াস, অ্যাকুয়ারা সবাই মিলে ওকে খোঁচা দিতে থাকলো। এক পর্যায়ে এথেরিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। তোমরা খুব বিরক্ত করছো বলে এক ধাক্কায় দরজা খুলে বাইরে চলে গেল। নিজের কক্ষে এসে দরজা বন্ধ করলো। কপাল ঘষলো দেওয়ালে, গভীর এক নিঃশ্বাস ফেললো। বারান্দার দিকে এগিয়ে গেল। সামনের আকাশটা পরিষ্কার, কিন্তু ওর মনের ভেতরে এক ঝড় বয়ে যাচ্ছে। বারান্দার শীতল বাতাস শরীর ছুঁয়ে গেলেও এথেরিয়ানের শরীরের ভেতরে এক অন্য উত্তাপ খেলা করছিল। তার দৃষ্টি স্থির হয়ে আছে দূরের গাঢ় অন্ধকারের দিকে, কিন্তু চোখের সামনে ভাসছে একটাই দৃশ্য, সিলভার মুখ, তার উষ্ণ নিঃশ্বাস, তার আঁকড়ে ধরার স্পর্শ। গত রাতের সেই মুহূর্ত। সিলভা তখন ওর বাহু ধরে অনুনয় করেছিল, আমাকে যেতে দাও রিয়ান। কিন্তু এথেরিয়ান শর্ত রেখেছিল, তুমি যদি আমাকে চুমু দাও তাহলে আমি তোমাকে যেতে দেব। সিলভা প্রথমে ক্ষিপ্ত হয়ে তাকিয়েছিল, কিন্তু যখন বুঝলো এথেরিয়ান মজা করছে না, তখন বিরক্তিতে চোখ সরিয়ে নিয়েছিল। তোমার এই বাজে শর্ত মেনে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু জঙ্গল গভীর, তারা দুজনেই ক্লান্ত, আর এই অচেনা পরিবেশে সিলভার নিজেরও ভয় হচ্ছিল। শেষমেশ হাল ছেড়ে দিয়ে বিরক্তির সঙ্গে সিলভার ঠোঁট উঁচিয়ে বলল, ঠিক আছে, কিন্তু সামান্য চুমু। এথেরিয়ান ভেবেছিল এটা একটা খেলার মতো হবে, হয়তো সিলভা কেবল ঠোঁট ছোঁবে, কিন্তু ব্যাপারটা তেমন হয়নি। সিলভা যখন ওর গালের কাছে এলো, তখন এথেরিয়ান মনে করছিল সময় থেমে গিয়েছে।
ওর নিঃশ্বাস গরম, ওর নীল চোখ দুটো স্পষ্টভাবে জ্বলজ্বল করছিল, কিন্তু চুমু দেওয়ার পরপরই সবকিছু বদলে গেল। এথিরিয়ান ওর কোমর আঁকড়ে ধরলো, ওর আঙুলগুলো সিলভার চুলের মাঝে ঢুকে গেল, শক্ত করে চুল ধরে রাখলো আর ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। সিলভার প্রথমে চমকে উঠলেও এক পর্যায়ে সেও ওকে আঁকড়ে ধরলো। আকস্মিকভাবে এথিরিয়ান অনুভব করলো সিলভার নখ ওর ঘাড়ের গভীরে দাগ বসিয়ে দিয়েছে। ব্যথা লাগলেও সে সরে আসেনি, বরং আরো গভীরভাবে ওর ঠোঁট চেপে ধরেছিল। এটাই ওর জীবনের প্রথম চুম্বন। এথিরিয়ান জানতো না একটা স্পর্শ এতটা বন্য হতে পারে, এতটা গাঢ় হতে পারে। তার মনে হচ্ছিল ভেনাসের সবকিছু ভুলে গিয়েছে সে। তবে সেই মোহভঙ্গ হয়েছিল যখন আচমকা দূরে কোনো পশুর বিকট গর্জন শোনা গিয়েছিল। সিলভার দ্রুত সরে গিয়েছিল, ওর ঠোঁট লালচে হয়ে উঠেছিল, হৃৎপিণ্ড ধকধক করছিল দুজনেরই। এথিরিয়ান সে রাতে কিছু বলেনি, সিলভাও না, কিন্তু আজ বারান্দার বাতাসে দাঁড়িয়ে এথিরিয়ান হাত তুলে নিজের ঘাড়ে ছুঁলো। সেখানে এখনো সিলভার নখের আঁচড়ের দাগ রয়ে গিয়েছে। মুচকি হাসলো ও নিজের মধ্যে এক নতুন অস্থিরতা অনুভব করলো। তুমি আমাকে কি করে দিচ্ছ সিলভা? সন্ধ্যার আলো ম্লান হয়ে আসছিল, আকাশের নরম কমলা আভা জানালাগুলোয় কক্ষের ভেতরে পৌঁছেছে। ফিওনা সোফায় শুয়ে অলস ভঙ্গিতে ইংরেজি নোবেল পড়ছিল। আজকের দিনটা একটু বেশি শান্ত লাগছে, ঝামেলাহীন। হঠাৎ ফিওনা একটা অদ্ভুত অনুভূতি টের পেল। মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে চোখ তুলতে দেখতে পেল জ্যাসপার ওর সামনে দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই রহস্যময় হাসি। ফিওনা হালকা উঠে বসলো। কিছু বলার আগেই জ্যাসপার ধীরে ধীরে নিজের গা থেকে কালো রঙের শার্টটা খুলে ফেলল। ফিওনা চোখ বড় হয়ে গেল। জ্যাসপার শক্তপোক্ত বুক, প্রশস্ত কাঁধ আর সুঠাম হাতের উপর দিয়ে আঁকা অসংখ্য ট্যাটু। কিন্তু যা দেখে ফিওনার নিঃশ্বাস আটকে গেল তা হলো ট্যাটুতে লেখা শব্দগুলো। ফিওনাস হাজবেন্ড। ওর বুকের বাঁ পাশে ঠিক হৃদয়ের উপর লেখা অ্যালিসন ফিওনা। ওর কাঁধের ঠিক নিচে লেখা হামিংবার্ড, ওর পাঁজরে লেখা। আর সব থেকে বেশি আতঙ্কিত করলো ওকে জ্যাসপারের ডান হাতে খোদাই করে নাম লেখা ফিওনা, কিন্তু ট্যাটুটা যেন একদম নিখুঁত, ওখান থেকে এখনো রক্ত ঝরছে। ফিওনা চমকে উঠলো, গলার স্বর কাঁপলো। আপনি এটা কি করেছেন? কেন করেছেন? জ্যাসপার ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়ে বলল, কারণ তুমি আমার হামিংবার্ড। আমার শরীরের প্রত্যেকটা অংশে তোমার অস্তিত্ব থাকবে। তুমি যদি আমাকে নিজের বলে মানতে না চাও, তাহলে অন্তত মহাবিশ্ব জানবে যে তুমি কেবল আমার। ফিওনার শরীর কেঁপে উঠল। ও জানতো জ্যাসপার পাগলাটে, কিন্তু এতটা? আপনি একদম উন্মাদ। জ্যাসপার হেসে বলল, তোমার জন্য উন্মাদ? চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তুমিও আমার জন্য পাগল হয়ে যাবে। সে এগিয়ে এলো, ফিওনার হাত ধরে ওর ট্যাটু করা নিজের হাতের নামটা দেখিয়ে বলল, এখন এটা আর কেবল কালির দাগ না, এটা আমার প্রতিজ্ঞা, তুমি আমার ফিওনা। ফিওনা কিছুটা অবাক হয়ে জ্যাসপারের দিকে তাকিয়েছিল। ওর চোখে একটা অদ্ভুত দৃষ্টি, গভীর, বুনো, সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত। ধীরে ধীরে জ্যাসপার ওর দিকে এগিয়ে এলো, হাতে এক অদ্ভুত মেশিন। এটা কি? ফিওনা সতর্ক স্বরে বলল। ধীরে ধীরে পিছিয়ে গেল, কিন্তু জ্যাসপার কোনো উত্তর দিল না, বরং এক ঝটকায় ফিওনার হাত থেকে বইটা ছুঁড়ে ফেলে দিল। বইটা মেঝেতে পড়ে গেল, পৃষ্ঠাগুলো এলোমেলো হয়ে উড়ে গেল বাতাসে। আমি ছাড়া অন্য কিছুতে এত মনোযোগ দিও না হামিংবার্ড। ফিওনার বুক ধক করে উঠল। ও কিছু বুঝে ওঠার আগে জ্যাসপার ওর ডান হাত টেনে ধরল। ফিওনা ছটফট করতে লাগলো, কিন্তু এক মুহূর্তের মধ্যে জ্যাসপার ওর এক হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিয়ে সোফার সাথে বেঁধে ফেলল। আপনি এটা কি করছেন? আমাকে ছাড়ুন! ফিওনা আতঙ্কিত গলায় চেঁচিয়ে উঠল। জ্যাসপার হাসলো, ওর চোখে ছিল এক ধরনের পৈশাচিক আনন্দ। তোমাকে আমার করে নিচ্ছি। ফিওনার আরেকটা হাত শক্ত করে চেপে ধরলো জ্যাসপার। তারপর সেই অদ্ভুত মেশিনটি চালু করলো। গরম একটা স্পর্শে ফিওনার ত্বকে লাগলো, আর সাথে সাথে একটা অসহ্য ব্যথা ছড়িয়ে পড়লো ওর স্নায়ুতে। না, প্লিজ এটা করবেন না! ফিওনা চিৎকার করে উঠল। চোখে পানি এসে গেল, কিন্তু জ্যাসপার থামলো না। ওর কবজির কাছে কালো কালিতে আঁকা হয়ে গেল প্রিন্স হামিংবার্ড। ফিওনার শরীর কাঁপছিল, চোখ অশ্রু সজল। ওর হাত থেকে কিছুটা রক্ত গড়িয়ে পড়ছিল মেঝেতে। জ্যাসপার তখনও মুখের সামনে এসে বলল, তোমার চিৎকার করাটা বেশি উপভোগ্য, কিন্তু আমি তো এখনো শেষ করিনি হামিংবার্ড। এরপর ওর হাত ধীরে ধীরে সরিয়ে নিল, ফিওনার শার্টের বোতাম খুলতে শুরু করলো। ফিওনা আতঙ্কে আবার ছটফট করতে লাগলো, কিন্তু হাত বাঁধা থাকায় ও কিছুই করতে পারছিল না। না প্রিন্স, প্লিজ থামুন এবার। কিন্তু জ্যাসপার একটুও দয়া দেখালো না। ও মেশিনটা আবার চালু করলো। ফিওনার নাভির ঠিক নিচে আঁকা হয়ে গেল জ্যাসপারস ওয়াইফ। ফিওনার পুরো শরীর শিউরে উঠল, ব্যথায়, আতঙ্কে আর সেই নামের অগ্নি অক্ষরে বাধা পড়ার অনুভূতিতে। জ্যাসপার গভীর চোখে ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এখন তুমি যেখানেই যাও না কেন, সবার জানা থাকবে তুমি শুধু আমার। ফিওনার শরীর জমে গেল। জ্যাসপার ওর মুখের সামনে ঝুঁকে এলো,
ঠোঁটের উপর শক্ত করে নিজের ঠোঁট চেপে ধরলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো গভীর আর বন্য সেই চুমু। ফিওনা ছটফট করতে লাগলো, কিন্তু জ্যাসপারের হাত ওর শরীর আঁকড়ে ধরলো আরো শক্ত করে। ওর গরম হাত ধীরে ধীরে ফিওনার শরীর বেয়ে নামছিল, প্রতিটা ইঞ্চি ছুঁয়ে নিজের করে নিচ্ছিল। ফিওনার হৃদস্পন্দন থেমে আসছিল আতঙ্কে আর কিছু অজানা অনুভূতির মিশ্রণে। হঠাৎ করে জ্যাসপার থেমে গেল। ওর কপাল ফিওনার কপালে ঠেকিয়ে গভীর গলায় বলল, আজকের রাতের জন্য এনার্জি বাঁচিয়ে রাখো হামিংবার্ড। এখন কিছু করব না, যা করার সেটা রাতেই করব। ফিওনার শ্বাস ধীরে ধীরে অস্থির হয়ে উঠল। ওর চোখ বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে আর পুরো শরীর কাঁপছে জ্যাসপারের সেই কথা শুনে। জ্যাসপার ধীরে ধীরে ওর হাত ছেড়ে দিয়ে একপাশে সরে গেল। মুখে সেই রহস্যময় ঠান্ডা হাসি, যা ফিওনার রক্ত জমিয়ে দিয়েছিল। ফিওনা সন্ধ্যা একবার ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হালকা ঝাপসা স্বপ্নের ভেতরে যেন একটা অস্থিরতা কাজ করছিল। হঠাৎ মাঝরাতে ঠিক 11:30 ওর ঘুম ভেঙে গেল। নরম আলোয় কক্ষের পর্দা ভেদ করে পড়ছিল বাইরে রাতের নীরবতার ছোঁয়া। ও ধীরে ধীরে উঠে দাঁড়ালো, গা ছমছম করা অনুভূতি নিয়ে দরজা খুলে বাইরে বের হলো। কিছু না ভেবেই পা টেনে টেনে ডাইনিং টেবিলের কক্ষে গেল, কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথে ওর শ্বাস এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। পুরো কক্ষ সাজানো, বেলুনের হালকা দুলুনি, মোমবাতির উজ্জ্বল শিখা, ফায়ার লাইটের মৃদু আলোয় স্বপ্নের মতো লাগছিল। সারা ডাইনিং রুম জুড়ে গোলাপের পাপড়ি ছড়ানো, মিষ্টি সুবাস ভাসছে বাতাসে। আর ডাইনিং টেবিল, সেটাও পরীর রাজ্যের মতো সাজানো, যেখানে মোমবাতি, সুগন্ধি, গোলাপ আর ঝলমলে সাজসজ্জা ছড়িয়ে আছে। ফিওনা এক চমকে পা সামনে বাড়ালো। তখনই ওর কানে একটা গরম শ্বাসের অনুভূতি হলো। একটা ঠান্ডা গভীর ফিস ফিস কথা কানে এলো, হামিংবার্ড। ফিওনার মুহূর্তেই সারা শরীর শিউরে উঠে ঘুরে দাঁড়ালো। জ্যাসপার ঠিক ওর পাশে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি, হাতে একটা সুন্দর কেক ধরে আছে। মোমবাতির আলোতে ওর চোখ আরো গভীর ধোঁয়াটে দেখাচ্ছে। ফিওনার বিস্ময়ে বড় বড় চোখের দিকে তাকিয়ে জ্যাসপার ধীরে ধীরে বলল, সারপ্রাইজ। জ্যাসপার কেকটা ডাইনিং টেবিলের মাঝখানে রাখলো। চকলেট কেকের কালো রং মোমবাতির আলোয় আরো গাঢ় হয়ে রহস্যময় দেখাচ্ছিল। কেকের উপর চকচকে সাদা আইসিংয়ে লেখা, হ্যাপি বার্থডে টু মি। আর তার উপরে জ্বলছিল দুটো সাদা রঙের সংখ্যা মোমবাতি, 99। ফিওনার কেকের দিকে তাকিয়ে প্রথমে কিছু বুঝতে পারেনি, তারপর ধীরে ধীরে ভুরু কুঁচকে প্রশ্ন করলো, আজকে আপনার জন্মদিন? জ্যাসপার কোনো উত্তর না দিয়ে শুধু গভীর দৃষ্টি নিয়ে ওর দিকে তাকালো। ঠোঁটের কোণে সেই পরিচিত রহস্যময় হাসি। ফিওনা আবার তাকালো কেকের দিকে, এবার মনোযোগ গেল সংখ্যার দিকে। কিন্তু 99? আপনার কি 99 বছর বয়স? এই কথা শুনে জ্যাসপার হেসে ফেলল। ওর সেই অন্ধকার তবু মোহনীয় হাসি দেখে ফিওনার মনে হলো ওর সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি মানুষের চেয়ে অনেক বেশি কিছু। জ্যাসপার ধীরে ধীরে বলল, না, এটা আসলে আমাদের দুজনের বয়সের সংখ্যা। একটা আমার বয়সের শেষ ডিজিট, আর একটা তোমার। আমার 29-এর নয়, আর তোমার 19-এর নয়। ফিওনা হতভম্ব হয়ে গেল। এক মুহূর্ত চুপ থেকে কেকের দিকে তাকিয়ে ভাবলো, এই ড্রাগন প্রিন্সের মাথায় এত আজব আইডিয়া কোথা থেকে আসে। ও বিস্মিত মুখে জ্যাসপারের দিকে তাকিয়ে থাকলো। জ্যাসপার ওর অবস্থা দেখে আবার হাসলো। 12টা AM। জ্যাসপার ধীরে ধীরে কেকের মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দিল। কক্ষ ভর্তি মোমবাতির আলো এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, তারপর আবার নিস্তব্ধতায় নেমে এলো। ফিওনা কিছুটা ভদ্রতার খাতিরে হাসি মুখে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। জ্যাসপার ওর দিকে তাকালো, ঠোঁটের কোণে সেই রহস্যময় বাঁকা হাসি। তারপর ফিওনার হাত ধরে কেক কাটলো। প্রথম টুকরা তুলে এনে ফিওনার মুখের সামনে ধরলো। তুমি প্রথমে খাবে, গভীর গলায় বলল জ্যাসপার। ফিওনা একটু দ্বিধা করলো, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেকের ছোট্ট টুকরো মুখে নিল। জ্যাসপার সন্তুষ্টির হাসি দিল, তারপর আরেকটা টুকরো কেটে ফিওনার সামনে ধরলো। এবার আমাকে খাওয়াও। ফিওনা ভদ্রতার খাতিরে বলল। কেকটা তুলে নিয়ে জ্যাসপারের সামনে বাড়িয়ে ধরলো, কিন্তু জ্যাসপার নিল না। সে শুধু বাঁকা হাসলো। সেই হাসি এক অদ্ভুত খেলার ইঙ্গিত দিচ্ছিল। ফিওনা অবাক হয়ে গেল, এটা কি হলো? জ্যাসপার ওর দিকে তাকিয়ে ধীরে স্থির কণ্ঠে বলল, আমার গিফট কোথায় হামিংবার্ড? ফিওনা চোখ কপালে তুলল, গিফট? জ্যাসপার মাথা সামান্য কাত করলো। মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর জানা না থাকাটা ফিওনার এক মহা অন্যায়। ফিওনা একটু বিব্রত হয়ে বলল, আমি তো জানতামই না আপনার জন্মদিন। আগে জানলে নিজেই একটা কেক বানাতাম। জ্যাসপার তখন হাসলো, সেই রহস্যময় অদ্ভুত হাসি, এক ধরনের হালকা ঠাট্টার ছাপ ওর চোখে। এত সামান্য কিছুতে তো চলবে না। আমি খুব দামি উপহার চাই, এমন কিছু যেটা তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না। ফিওনা এবার পুরোপুরি থমকে গেল। মানে? জ্যাসপার কোনো উত্তর দিল না। পরিবেশটা হঠাৎ করে গা ছমছমে হয়ে গেল। ধীরে ধীরে জ্যাসপার কেকের কাটার ছুরিটা তুলে নিল। ফিওনার কপালের উপর ছুরির ধারালো অংশ রাখলো, তারপর সেটাকে নামিয়ে আনলো ঠোঁটের কোণের কাছে। ফিওনার শ্বাস আটকে গেল। জ্যাসপার তখন আরো নিচে নামালো ছুরিটা। এবার সেটা ওর গলায় ঠেসে ধরলো, ঠিক কণ্ঠনালীর উপরে।
বুঝতে পারছো আমি কি চাই? কণ্ঠে নিস্তর ভয়াবহতা। ফিওনার শরীর কাঁপতে লাগলো, কণ্ঠ শুকিয়ে এলো, কিছু বুঝতেই পারছিল না। জ্যাসপার তখন আরো সামনে ঝুঁকে এলো, ফিসফিস করে বলল, আমার জন্মদিনে আজকের রাতটাকে চিরস্মরণীয় করে দাও হামিংবার্ড। জ্যাসপার ফিওনার কোমর ধরে ডাইনিং টেবিলে বসিয়ে দিল, তারপর ফিওনার দু পায়ের মাঝখানে দাঁড়ালো। জ্যাসপার ওর সামনে দাঁড়িয়ে গভীর চোখে ফিওনার দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ করে ফিওনার পাশে থাকা কেকের বক্সের কালো ফিতা তুলে নিল। তখন সে একটু চমকে উঠল। ফিওনা ধীরস্থিরভাবে ফিতাটা নিজের চোখের চারপাশে পেঁচিয়ে নিল, শক্ত করে বাঁধল। জ্যাসপার ভুরু কুঁচকে ফেলল। এটা কি করছো তুমি হামিংবার্ড? চোখ বাঁধছো কেন? ফিওনার কণ্ঠ নরম কিন্তু দৃঢ় ছিল। আমি জানি আপনি কি করতে চলেছেন, তবে আমি আর আপনার চোখের দিকে তাকাবো না, কারণ আপনি আমাকে ম্যানিপুলেট করবেন। সে এক মুহূর্তের জন্য থামলো, তারপর নিঃশ্বাস ফেলল। আমি এবার আর আপনার কাছে নিজেকে ধরা দেব না। এরপরও যদি কিছু করেন তাহলে সেটা আমার কাছে, সে গলা কাঁপিয়ে বলল, ধর্ষণের মতোই মনে হবে। জ্যাসপার এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর ঠোঁটে সেই পরিচিত বাঁকা হাসি ফুটে উঠল। সে ফিওনার হাত স্পর্শ করলো, ধীরে ধীরে ওর আঙুলগুলো নিজের আঙুলের মাঝে জড়িয়ে নিল। হাহ, জ্যাসপার হেসে বলল, ইউ আর সো ফানি গার্ল হামিংবার্ড। সে সামনের দিকে ঝুঁকল, ফিওনার ঠোঁটের এতটা কাছাকাছি যে তার গরম শ্বাস স্পষ্ট অনুভূত হচ্ছিল। তুমি সত্যিই মনে করো আমি তোমাকে জোর করব? ফিওনা চুপ রইল। আমি যা চাই সেটা আমি এমনিতেই পাই, ফিসফিস করে বলল সে। তুমি চাইলে নিজেকে যতবার বাঁধো, শেষমেশ তোমার মনের বাঁধন কেটে যাবেই। জ্যাসপার ফিওনার চোখ বাঁধা অবস্থাতেই একপাশে সরে গেল, তার ঠোঁটে রহস্যময় হাসি খেলা করছিল। ইন্টারেস্টিং গেম হামিংবার্ড, তবে আমারও একটা শর্ত আছে। ফিওনা এক মুহূর্ত চুপ করে থাকলো। তুমি চোখ বাঁধাই রাখবে, জ্যাসপার বলল। তবে ওয়েট। সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। ফিওনার শ্বাস আটকে শুনতে লাগলো, তার পায়ের শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে। কয়েক মিনিট পরে সে আবার পরিচিত শক্তিশালী উপস্থিতি ফিরে এলো। ফিওনা শুনতে পেল কিছু ধাতব আওয়াজ, কোনো যন্ত্র চালু করা হচ্ছে। জ্যাসপার ধীরে ধীরে বলল, এই ডিভাইসটা আমার ল্যাবের একটা স্পেশাল জিনিস। এটা তোমার হার্টবিট মাপবে, শুধু তা নয়। তারপর সে একটা সরু ধাতব বেল্ট বের করে ফিওনার কবজিতে লাগিয়ে দিল। সেটা নরম, কিন্তু তার ভেতর দিয়ে ক্ষীণ এক স্পন্দন বইছিল। মনে হলো কোনো তরঙ্গ ওর ত্বকের ভেতর প্রবেশ করছে। এই ডিভাইসটির নাম ওরাল প্লাস স্ক্যানার, জ্যাসপার বলল। এটা শুধু হার্টবিট মাপবে না, এটা হার্টের ইলেকট্রিক্যাল সিগন্যালও রেকর্ড করবে। স্নায়ুতন্ত্রের রেসপন্স বিশ্লেষণ করে তোমার শরীরের প্রতিটি প্রতিক্রিয়া আমি শুনতে পাবো। ডিভাইস চালু হতে একটা নরম ধাতব শব্দ বাতাসে প্রতিধ্বনিত হলো। ফিওনার স্বাভাবিক হৃদস্পন্দনের শব্দ পুরো কক্ষে ভাসতে লাগলো। শুনতে পাচ্ছ? জ্যাসপার ফিসফিস করে বলল। তোমার নিজের হার্টবিট। ফিওনার শ্বাস আটকে গেল। এবার শোনো শর্তটা। জ্যাসপার ফিওনার সামনে এসে দাঁড়ালো। তোমার চোখ বাঁধা থাকবে, আমি শুধু হালকা স্পর্শ করব তোমাকে। তার গলার স্বর আরো গভীর হলো। যদি তোমার হার্টবিট স্বাভাবিক থাকে তাহলে আমি আজ তোমাকে আর স্পর্শ করব না, কিন্তু সে এক মুহূর্ত থামলো, অপেক্ষা করছে ফিওনার প্রতিক্রিয়ার জন্য। যদি হার্টবিট বেড়ে যায়, যদি সেটা স্বাভাবিকের থেকে অনেক বেশি হয়ে যায়। তারপর ফিওনার গাল ছুঁয়ে দিল। ঠিক তখনই স্ক্যানার থেকে দ্রুত একটা বিপ বিপ শব্দ এলো। জ্যাসপার মুচকি হাসলো। তাহলে তুমি নিজেই নিজের হাতের চোখের বাঁধন খুলবে আর আমার চোখের দিকে তাকাবে। জ্যাসপার ফিসফিস করে বলল, তুমি পারবে তো, নাকি আমি এখনই জয়ী? ফিওনা গভীর শ্বাস নিল। যদি চোখ খোলার প্রশ্ন না ওঠে তাহলে ভয় পাওয়ার কি আছে, সে মনে মনে নিজেকে বোঝালো। তাই সে ধীরে ধীরে মাথা নেড়ে রাজি হয়ে গেল। জ্যাসপার মৃদু হাসলো। খুব ভালো, তাহলে শুরু করা যাক। তারপর সে ধীরে ধীরে ফিওনার হাতের উপর নিজের আঙুল রাখলো। প্রথম স্পর্শটা এতটা হালকা ছিল যে ফিওনা কিছু বুঝতেই পারেনি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তার আঙুল সরতে সরতে কনুই পর্যন্ত পেরিয়ে কাঁধ পর্যন্ত উঠে গেল। ফিওনার শ্বাস আটকে রাখল। ডিভাইস থেকে আসা শব্দ নিস্তব্ধ ঘরটাকে আরো রহস্যময় করে তুলল। তারপর জ্যাসপার আরো একটু এগিয়ে এলো। ফিওনার গালের এতটা কাছে এসে থামলো, একেবারে এতটা কাছে যে তার নিঃশ্বাসের উষ্ণতা স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। আর তখনই ডিভাইস থেকে এক প্রকার বিকট শব্দ বেরিয়ে এলো। স্ক্যানারের স্ক্রিনে হৃৎপিণ্ডের স্পন্দনের সংখ্যা লাফিয়ে বাড়তে লাগলো। 120, 130, 140। জ্যাসপার চমৎকার করে হাসলো। তার চোখ চকচক করছে। ও হামিংবার্ড! তার কণ্ঠ গভীর হয়ে উঠল। এত তাড়াতাড়ি? ফিওনা হতভম্ব হয়ে গেল। এই শব্দ, এই সংখ্যা, সে এত দ্রুত কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে? তার দৃষ্টি স্ক্রিনের দিকে গেল। যদিও চোখ বাঁধা ছিল, তবুও সে উত্তেজনাপূর্ণ শব্দ তার মস্তিষ্কে রোমাঞ্চকর অনুভূতি তৈরি করেছিল। আর তখনই সে ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে চোখের বাঁধন খুলল। আলোর প্রথম ঝাপসা লাগলো, তারপর স্ক্রিনে জ্বলজ্বল করছিল 148 BPM।
আর তার সামনে দাঁড়িয়ে ছিল জ্যাসপার, ঠোঁটে এক রহস্যময় বিজয়ী হাসি নিয়ে। জ্যাসপার তখন আবারও মৃদুস্বরে বলল, আই ক্যান্ট ওয়েট এনিমোর। আমি এখনো কেক খাইনি। এটা বলে জ্যাসপার কেকের মধ্যে আঙুল ডুবিয়ে কিছুটা কেক তুলে ফিওনার গালে মাখিয়ে দিল। ফিওনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। প্রিন্স! সে রাগে চোখ বড় বড় করে ফেললো। গালে মাখানো কেকটা হাত দিয়ে মুছতে গেল, কিন্তু তার আগে জ্যাসপার তার কবজিটা ধরে ফেললো। নো হামিংবার্ড, এটা আমার কেক, আমার খাওয়া উচিত। এটা বলে সে আস্তে আস্তে ফিওনার গালের উপর থেকে কেক গ্রহণ করতে লাগলো। তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার ত্বকের উপর স্পষ্ট অনুভূত হচ্ছিল। ফিওনার শরীর কাঁটা দিয়ে উঠল। সে অস্বস্তিতে সরে যেতে চাইল, কিন্তু জ্যাসপার তার কোমর ধরে শক্ত করে আটকে রাখলো। তুমি এত রেড হয়ে যাচ্ছ কেন? জ্যাসপার হেসে বলল, চোখে দুষ্টুমির খেলা। থামুন। কিন্তু সে তো থামার জন্য আসেনি। ফিওনা পালানোর চেষ্টা করতে জ্যাসপার ওকে হ্যাচকা টানে নিজের কাছে টেনে নিল। তারপর শক্ত হাতে তাকে আবারও ডাইনিং টেবিলে বসিয়ে দিল। তুমি বললেই আমি থেমে যাব, এমনটা কি কখনো হয়েছে হামিংবার্ড? তারপর সে ফিওনার হাত দুটো ধরে আঙুলের মাঝে নিজের আঙুল ঢুকিয়ে চেপে ধরল। ফিওনার পুরো শরীর পুরোপুরি টেবিলের উপর শুয়ে দিল। ফিওনার হৃদস্পন্দন এতটাই দ্রুত হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল হার্টবিট মনিটর থাকলে সেটার অ্যালার্ম বেজে উঠত। জ্যাসপার তার মুখটা নামিয়ে আনলো ফিওনার খুব কাছে। তাদের মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। তুমি কি জানো হামিংবার্ড? সে আস্তে আস্তে বলল, তার কণ্ঠে এক ধরনের গভীরতা। কেক শুধু মুখ দিয়ে খাওয়া যায় না, অনেকভাবে উপভোগ করা যায়। তার ঠোঁটে রহস্যময় হাসি। আর ফিওনা জানতো সে এই খেলায় আটকা পড়ে গিয়েছে। জ্যাসপার পুনরায় কেকের ক্রিম মাখিয়ে দিল ফিওনার ঠোঁটে। ফিওনার পুরো শরীর কেঁপে উঠল। ঠোঁটে মাখানো কেকের স্বাদ মিলিয়ে গেল জ্যাসপারের ঠোঁটের উষ্ণতায়। সে পালানোর চেষ্টা করলেও জ্যাসপারের শক্ত হাত তাকে আটকে রাখলো। তোমার লিপস এত সফট কেন? জ্যাসপার গভীর গলায় বলল। মনে হলো কেকের থেকে ফিওনার স্বাদই বেশি উপভোগ করছে। ফিওনার শ্বাস ভারী হয়ে উঠল। প্রিন্স, এটা ঠিক না। ঠিক না? জ্যাসপার হেসে ফিসফিস করে বলল, তোমার প্রতি আমার অধিকার দেখানো, নাকি তোমার শরীর আমার ছয় কেঁপে উঠছে সেটা? সে এবার ফিওনার গলার নিচে কলার বোনের বরাবর কেক মাখিয়ে দিল। তারপর ধীর গতিতে সেটাও খেতে লাগলো। তার হাত ধীরে ধীরে ফিওনার উড়ু বেয়ে উপরে উঠছিল। শক্তভাবে তার থাই চেপে ধরলো। ফিওনা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু জ্যাসপার হালকা হেসে বলল, এত অস্থির হচ্ছ কেন হামিংবার্ড? আমি তো এখনো আসল মজা শুরুই করিনি। তার চোখে দুষ্টুমি, ঠোঁটের খেলা আর হাতের দখলদারি ফিওনাকে পুরোপুরি কাঁপিয়ে দিল। সে বুঝতে পারলো জ্যাসপার যা শুরু করেছে সেটা থামানোর ক্ষমতা তার নেই। ফিওনা কাঁপতে কাঁপতে জ্যাসপারের দিকে তাকালো। তার নিঃশ্বাস অস্থির, শরীর জ্বলে উঠছে কেকের মিষ্টি ঘ্রাণ আর জ্যাসপারের উষ্ণ ছোঁয়ায়। তোমার ওপর রোমান্সের ট্রিক্স অ্যাপ্লাই করতে আমার বেশ আনন্দ লাগে হামিংবার্ড, জ্যাসপার ফিসফিস করে বলল। আর কেকে আঙুল ডুবিয়ে তা ফিওনার গলা বেয়ে ঘাড় পর্যন্ত বুলিয়ে দিল। তারপর ধীরে ধীরে সে নিচে নামলো। ঠোঁট ছোলো ফিওনার গলায়। প্রথমে একটুখানি স্পর্শ, তারপর গভীর। কেকের মিষ্টি স্বাদ মিশে গেল জ্যাসপারের স্পর্শের উষ্ণতায়। ফিওনার শ্বাস আটকে ফেলল। জ্যাসপার, থামুন। তার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু সেটা প্রতিবাদ না, অন্য কিছু, সে নিজেই জানে না। থামবো? জ্যাসপার তার ঠোঁট সরিয়ে নিয়ে চিবুক ধরে উঁচু করলো। ফিওনার মুখটা তার দিকে তুলল। তাহলে কেন তোমার হার্টবিট এত জোরে চলছে? তারপর কোনো সতর্কতা ছাড়াই সে ফিওনার ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরল। ফিওনার গলার ভেতরে একটা চাপা আওয়াজ করে উঠল। তার হাত দুটো শক্ত করে মুঠ করলো। জ্যাসপার এবার থামলো না। সে আরো গভীরভাবে ঠোঁটের মাঝে ঠোঁট আটকে নিয়ে একের পর এক মিষ্টি অত্যাচার চালাতে লাগলো। মনে হচ্ছে কেকের থেকেও বেশি মধুর কিছু চাইছে সে। তার হাত এবার ফিওনার পেট বেয়ে নিচে নামলো, কোমরের কাছে এসে থামলো। তারপর এক ধাক্কায় ফিওনাকে আরো কাছে টেনে আনলো। তাদের মাঝে কোনো আর ফাঁকা রইল না। এখনো থামতে বলবে হামিংবার্ড? জ্যাসপার ফিসফিস করলো। ঠোঁট ফিওনার কান ছুঁয়ে গেল। ফিওনার মাথা ঝিমঝিম করছিল। সে জানে আজ রাতটা স্বাভাবিক থাকবে না। জ্যাসপার ফিওনার মুখের খুব কাছাকাছি ঝুঁকে এসে ঠোঁটের উপর আঙুল বুলিয়ে দিল। ওর প্রতিটা প্রতিক্রিয়া উপভোগ করতে লাগলো। তারপর হালকা হেসে ফিসফিস করে বলল, তোমার লিপস আর বেলি বাটন আমার ফেভারিট জিনিস। ফিওনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। জ্যাসপারের কণ্ঠ এতটা গম্ভীর আর মগ্ন ছিল যে তার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। হঠাৎই জ্যাসপার তার আঙুলের ছোঁয়া সরিয়ে নিয়ে ঠোঁট নামালো ফিওনার নাভির কাছে। সে আস্তে আস্তে করে তার ঠোঁট ছোঁয়ালো সেখানে, এতটাই ধীর যে ফিওনার মনে হলো সময় যেন থেমে গিয়েছে। এটা আমার একান্ত সম্পত্তি, জ্যাসপার ফিসফিস করে বলল। নাভির নিচে আঁকা ট্যাটুর উপরে আঙুল চালালো। তুমি জানো আমি আমার কোনো জিনিস কারোর সঙ্গে শেয়ার করি না কখনো। তারপর সে ধীরে ধীরে আবার ফিওনার মুখের কাছে ফিরে এলো। তার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। তুমি পালিয়ে যেতে চেয়েছিলে তাই না? কিন্তু এখন বলো, পালাতে চাও?
ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে জানতো না কি বলবে, কিন্তু তার দেহের প্রতিটা অংশ যেন আগুনের মতো জ্বলছিল জেসপারের ছোঁয়ায়। ফিওনা ভেবেই পায় না এই পুরুষ তাকে ছুলে কেন তার শরীর জমে যায়, কেন এবার তার হৃদস্পন্দন উল্টাপাল্টা হতে থাকে, কেন সে বাধা দিতে পারে না, বা হয়তো আদৌ সে বাধা দিতে চায় না। তার মনে হওয়ার কথা সে উঠে দাঁড়াবে, ধাক্কা দিয়ে সরিয়ে দেবে জেসপারকে, কিন্তু তার হাত পা অবশ হয়ে গিয়েছে। শরীরের প্রতিটা স্নায়ু জেসপারের ছোঁয়ার জন্য অপেক্ষা করছে। জেসপার তার মুখের খুব কাছাকাছি এসে ফিসফিস করে বলল, তুমি কি ভাবছো কেন আমি তোমার উপর এতটা প্রভাব ফেলি? ফিওনা কিছু বলার আগে সে আঙুল বুলিয়ে দিল তার গলার কাছ থেকে নাভির দিকে, একটানা শীতল অথচ আগুন জ্বালিয়ে দেওয়া এক ছোঁয়া। তোমার শরীর তোমার মনের থেকেও বেশি সৎ হামিংবার্ড। ফিওনার শ্বাস আটকে এলো। সে কি বলবে, কি করবে? তার হাত দুটো উঠে এলো, জেসপারকে সরিয়ে দিল না। জেসপার হেসে উঠল, চোখে মুখে এক রহস্যময় দৃষ্টি। এটা একটা বেশ ইন্টেন্স ও সেন্সুয়াল মুহূর্ত হবে। ফিওনা এখন হতবুদ্ধি হয়ে শুয়ে আছে, চোখে অবিশ্বাসের ছায়া। জেসপার এক মুহূর্তের জন্য ওর মুখের দিকে তাকালো, ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি। এরপর সে ধীরে ধীরে কেকের ওপর সাজানো শক্ত চকলেটের বারকেট এক টুকরো তুলে নিল। আমার তো চকলেট খুব পছন্দ, কিন্তু জেসপার নিজের ঠোঁট ভেজালো, যদি এটা একটু স্পেশাল ওয়েতে খাই। ফিওনার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এলো। সে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে জেসপার ওর কোমর এক টানে দৃঢ় টান দিয়ে নিচের আরো কাছে নিয়ে এলো। সে নিখুঁত দক্ষতায় ফিওনার শার্টের এক পাশ সামান্য তুলে ওর কোমরের ঠিক নাভির কাছাকাছি চকলেটের টুকরোটা রাখলো। ঠান্ডা চকলেটের স্পর্শে ফিওনা শিহরিত হলো, কিন্তু তার আগে জেসপার নিচে হয়ে এলো। জেসপার প্রথমে নাভির চারপাশে ছোট ছোট চুমু খেলো, তারপর তার দাঁতে চকলেট বারকেটটা তুলে নিল। চকলেটের স্বাদ ওর জিহ্বায় মিশে যেতে থাকলো, কিন্তু ফিওনার ত্বকের উষ্ণতা ওর আসল আকর্ষণ ছিল। ফিওনা চোখ বন্ধ করে শ্বাস নিল। সে বুঝতে পারছিল তার শরীর ধীরে ধীরে গলে যাচ্ছে। জেসপার ফিসফিস করে বলল, তুমি বাধা দিচ্ছ না হামিংবার্ড? কিন্তু জানি না এটা আমার সৌভাগ্য নাকি তোমার দুর্বলতা। ফিওনার শ্বাস আটকে ফেললো, হাত মুঠো করলো, জেসপারের শার্টের কলারের অংশ ধরলো। সে আঙুলের ডগা দিয়ে ফিওনার নাভির চারপাশে হালকা স্পর্শ বুলিয়ে দিল। ডাইনিং টেবিলের উপর সাজানো ছিল প্লেট, কাচের গ্লাস, মোমবাতি আর কেক, কিন্তু জেসপার ধৈর্যের বাঁধ যেন ভেঙে গিয়েছে। এক ঝটকায় সে হাত চালিয়ে সবকিছু ফেলে দিল মেঝেতে। কাঁচ ভেঙে ছড়িয়ে পড়লো, মোমবাতিগুলো উল্টে গেল, শুধু কেক আর কেক কাটার ছুরিটা টেবিলের এক পাশে থাকলো স্থির হয়ে। ফিওনা ধক করে উঠল, আপনি? কিন্তু কথা শেষ হওয়ার আগেই জেসপার ওর দিকে ঝুঁকে এলো, এক ঝটকায় ফিওনার শার্টটা খুলে ফেলে দিল। ফিওনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠান্ডা বাতাস ওর উন্মুক্ত ত্বকে আঘাত করলো, সঙ্গে সঙ্গে ওর শরীর কাঁপতে শুরু করলো। জেসপার ওর দু হাত ধরে এক ঝটকায় ঘুরিয়ে দিল, যেন ওর সম্পূর্ণ অধিকার শুধু তারই। ফিওনার পেটের উপর আঙুল বুলিয়ে দিল জেসপার, তারপর পাশে পড়ে থাকা কেকের এক মুঠো তুলে নিয়ে ওর পিঠের উপর মাখিয়ে দিল। চকলেট আর ক্রিম ওর ত্বকে লেপটে গেল। প্রিন্স! ফিওনার গলা শুকিয়ে এলো। ও বুঝতে পারছিল সে বাধা দিতে চাইছে, কিন্তু ওর শরীর ওর কথার একেবারে উল্টো চাইছে। জেসপার ওর শরীরের উপর ঝুঁকে পড়ল, তারপর কামড়ে চুম্বনে আর গভীর লোহনে কেকের টুকরো পেটের উপর থেকে মুছে ফেলতে লাগলো। ওর গরম নিঃশ্বাসে ফিওনা শিহরিত হলো, এক অজানা উত্তাপে ঘিরে ধরলো ওকে। কিন্তু হঠাৎ ফিওনার হাত এক পাশে পড়ে থাকা কেক কাটার ছুরির উপর চলে গেল। ওর আঙুলের ডগা ব্লেডের ধারালো অংশে কেটে গেল, আর সঙ্গে সঙ্গে রক্ত গড়িয়ে পড়লো। ফিওনা এক ঝটকায় চোখ বন্ধ করলো, তীব্র ব্যথা অনুভব করলো, কিন্তু ও জানতো এই যন্ত্রণার মাঝে লুকিয়ে আছে এক ধরনের মাদকতা, এক ধরনের আকর্ষণ, যেটা থেকে পালানো অসম্ভব। জেসপার খেয়াল করলো ফিওনার আঙুল কেটে গিয়েছে, আর ও ছুরিটা শক্ত করে ধরে আছে। লালচে রক্ত ওর আঙুল বেয়ে গড়িয়ে পড়ছে, টেবিলের কাচের উপর টুপটাপ করে দাগ তৈরি করেছে। এক ঝটকায় জেসপার ওর কাছ থেকে ছুরিটা নিয়ে ফেলে দিল। মুহূর্তের মধ্যে ওর চোখে গাঢ় আগুন নিভে গেল, সব আবেগ কামনা এক নিমিষেই শীতল হয়ে গেল। ফিওনা! জেসপার ওর হাত নিজের হাতে তুলে নিল, কিন্তু ফিওনা নড়ল না। ওর নিঃশ্বাস অস্বাভাবিকভাবে দ্রুত হচ্ছিল, চোখের দৃষ্টি ধোঁয়াটে। রক্ত গড়িয়ে পড়তে দেখে জেসপার দ্রুত বলল, তুমি অপেক্ষা করো, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসি। কিন্তু তার আগেই ফিওনা জেসপারের হাত শক্ত করে ধরে ফেলল। জেসপার থমকে গেল। ও ফিওনার চোখের দিকে তাকালো। এখানে আতঙ্ক নেই, নেই কোনো ব্যথার ছাপ, বরং একটা ঘোর, একটা মোহাচ্ছন্ন ভাব ওর চোখে জলজল করছিল। জেসপার বুঝলো ফিওনা এখন নিজের মধ্যে নেই, ও এক অদ্ভুত ঘোরের মধ্যে আছে। ও কি ব্যথার শক পেয়েছে নাকি অন্য কিছু? জেসপার ওর হাতের ওপর নিজের হাত শক্ত করে চেপে ধরলো, যাতে করে বাস্তবে ফিরিয়ে আনতে পারে। কিন্তু ফিওনার চোখে সেই ঘোর এখনো রয়ে গিয়েছে। ফিওনা, তুমি কি শুনতে পাচ্ছ?
কিন্তু ফিওনা কোনো উত্তর দিল না, শুধু চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে জ্যাসপারের অস্তিত্বের গভীরে কিছু খুঁজছে। ফিওনা তখন হালকা হাসলো, চোখে সেই একই মোহাচ্ছন্ন দৃষ্টি। গলার কাঁপন ধরলেও কণ্ঠটা ছিল শান্ত। এই সামান্য রক্ত দেখে ভয়ের কি আছে? এর চেয়েও নৃশংস রক্ত দেখেছি সেদিন, ফিওনা ফিসফিস করে বলল। জ্যাসপার ওর দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল। ফিওনা ধীরে ধীরে ওর রক্তমাখা আঙুল তুলল, তারপর জ্যাসপারের গালে ছুঁয়ে দিল। রক্ত লেপটে গেল জ্যাসপারের গালের উপরে। উষ্ণ আঠালো লালচে রক্ত ওর ফর্সা ত্বকের উপর একেবারে স্পষ্ট হয়ে উঠল। জ্যাসপার নড়ল না। ফিওনার চোখের দৃষ্টি তখনও অতীতের কোনো গভীর ছায়ার মধ্যে আটকে আছে। ওর আঙুল ধীরে ধীরে জ্যাসপারের গাল থেকে নিচের দিকে নামলো, গলার উপর দিয়ে বয়ে গেল, তারপর বুক পর্যন্ত ওর রক্ত মেখে দিল। লাল রঙের আঁচড়ের মতো দাগ পড়ে গেল জ্যাসপারের গায়ে। জ্যাসপার এবার ধীরে ধীরে বলল, হামিংবার্ড। কিন্তু ফিওনা তখনও ওর বুকে আঙুল চালিয়ে যাচ্ছিল, রক্ত মাখিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল কোনো প্রাচীন রীতি অনুসরণ করছে। ওর দৃষ্টি ফাঁকা, শ্বাস ভারী। জ্যাসপার অনুভব করলো ওর সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটা আগের সেই ফিওনা নয়। এই মুহূর্তে ও অন্য রূপে এসেছে, অন্য এক বাস্তবতার ফিওনা। জ্যাসপার আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারেনি। তার চোখে এক নিষ্ঠুর তীব্রতা ছিল। সময় যেন থেমে গিয়েছে তার জন্য। তার হাত ফিওনাকে আঁকড়ে ধরে সে তাকে আরো কাছে টেনে এনে ঠোঁটে এক নিঃশব্দ চুম্বন রেখে দিল। চুম্বন ছিল এক নীরব আঘাতের মতো, তীব্রতার সম্মিলিত, যেখানে কোনো মায়া ছিল না, শুধু ছিল এক নিষ্ঠুর ধাক্কা। ফিওনার হাতের কাটা জায়গায় হাত রাখলো, তার মধ্যে কিছুটা শীতলতা অনুভব করলো। জ্যাসপার শার্ট থেকে টাইটা খুলে ফিওনার হাত বেঁধে দিল রক্ত পড়া বন্ধ করতে। তারপর নিজের গা থেকে শার্টটা খুলে দূরে ছুঁড়ে ফেললো, যেন আর কোনো শারীরিক বাধা না থাকে। জ্যাসপারের শার্টটা কক্ষের দূরে রাখা ক্যান্ডেলের উপর পড়তেই সেখান থেকে ছোট্ট একটা শিখা জ্বলে উঠল, বাতাসের নিচে ওঠা লাল অগ্নিসূচক তাপের মতো। তার চারপাশে অস্থিরতা ছিল। পৃথিবী নিজেই এক কঠিন সংকটের মধ্যে ডুবে গিয়েছে। শার্টে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে লাগলো। এই পৃথিবী ধীরে ধীরে তাদের অস্তিত্ব থেকে মুছে যেতে লাগলো। চারপাশে সবকিছু ফিকে হয়ে এলো। সময়, স্থান, বাস্তবতা, এমনকি আলোও যেন ধূসর হয়ে গেল তাদের চোখে। শুধু দুটি অস্তিত্ব রয়ে গেল, একে অপরের মাঝে হারিয়ে যাওয়া, এক গভীর টানে আটকে থাকা। ফিওনার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, হৃদয়ের স্পন্দন ছন্দ হারিয়ে ফেলছে। জ্যাসপার তাকে নিজের মধ্যে আঁকড়ে ধরল। পৃথিবী আর কিছুই তাকে ছিনিয়ে নিতে পারবে না। বাইরে ঝড় উঠুক কিংবা আগুন জ্বলুক, তারা কেউই তা টের পাচ্ছিল না। জ্যাসপার তার আঙুলগুলো ফিওনার কাঁধ বরাবর নামিয়ে আনলো। সময়ও এখানে থেমে গিয়েছে, তার ছোঁয়া আগুনের মতো। কিন্তু সেই আগুন ফিওনাকে পোড়ায় না, বরং সে ধীরে ধীরে গলতে লাগলো। তাদের চারপাশের বাতাস গরম হয়ে উঠছে। কক্ষের মোমবাতির শিখা তীব্র হয়ে জ্বলছে, আর নিচে পড়ে থাকা কাচের টুকরোগুলো ঠান্ডা, নির্বাক সাক্ষী হয়ে রইল এই দহনের। তারা দুজন একসঙ্গে গভীর থেকে আরো গভীরে ডুবে যেতে লাগলো, যেখানে কেবল তাদের স্পর্শ, তাদের অনুভূতি, তাদের আকাঙ্ক্ষার জগৎ বিদ্যমান। এই পৃথিবীর বাস্তবতা তাদের কাছে ফিকে হয়ে গেল। শুধু তারা দুজন একে অপরের মাঝে হারিয়ে গেল চিরতরে।